ওকে, আজকে আমাদের টপিক, এই সবাই মনোযোগ দাও, আজকে আমাদের টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। না, এটা হচ্ছে জৈব যৌগের পরে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় রসায়নের, ঠিক আছে? রাসায়নিক সাম্যাবস্থা। তো আমরা এখানে এক এক করে যতগুলো টাইপ ভিত্তিক ম্যাথ থাকে সবই করব, আর তোমাদের কাজ হবে বইটা রিডিং করে মোটামুটি জ্ঞানমূলক জিনিসগুলো আয়ত্ত করা। সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বিয়োজন বা উৎপাদন হার। বিয়োজন বা উৎপাদন হার কি? এটা হচ্ছে একক সময়ে একক সময়ের ঘনমাত্রা পরিবর্তন। আর বিক্রিয়া হার কি জিনিস? বিক্রিয়া হার হচ্ছে এক মোলের সাপেক্ষে একক সময়ে ঘনমাত্রা পরিবর্তন। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা টোটালি ক্লিয়ার করে নিই। N2 প্লাস 3H2, এখান থেকে 2NH3 উৎপাদন হচ্ছে। ধরো দেওয়া থাকলো প্রাথমিক ঘনমাত্রা, এটা হচ্ছে 0.9 মোল পার লিটার। এই বড় এম মানে কি? মোল পার লিটার না? ওকে, 0.9 মোল পার লিটার। দেওয়া থাকলো যে হচ্ছে তোমার 15 সেকেন্ড পরে এই ঘনমাত্রা কি কমবে না বাড়বে? বিক্রিয়া হলে কমবে না? তো ঘনমাত্রা কমে গিয়ে হয় 0.2 মোল পার লিটার, ঠিক আছে? এখন প্রশ্নগুলো খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন, N2 এর বিয়োজন হার কত? এই 1 নম্বরটা খুবই সিম্পলি পারা যাবে না? বলো তো সবাই। বলো, N2 এর বিয়োজন হার কত হবে? তোমার দেখো, হ্যাঁ তোমার দেখো N2 এর বিয়োজন হার হবে তোমার হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে আর কত সময় লেগেছে। মানে হচ্ছে 15 সেকেন্ডে পরিবর্তন এত, 1 সেকেন্ডে কত, এটা একক সময়ের পরিবর্তনটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। তাহলে এটার অ্যান্সার হবে ডেল N2 হচ্ছে তোমার 0.9 মাইনাস 0.2 আর ডেল টি হচ্ছে 15। একক কি হবে বলো দেখি, এটার একক কি হবে? মোল। দেখো এটা হচ্ছে ঘনমাত্রা মোল পার লিটার আর নিচে সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। এটা কিন্তু এমসিকিউতে আসবে। মোল বড় হাতের এম মানে মোল পার লিটার ঘনমাত্রা। হ্যাঁ, ওই এম পার সেকেন্ড কত কোনো অপশনে দেওয়া থাকবে না, আর থাকলে পারে তো বুঝতেই পারতো সেটা মোল পার লিটার বোঝাচ্ছে। তো এটা গেল খুবই সিম্পল একটা প্রশ্ন। এই পরেরটা দেখি পারো কিনা। পরেরটা পারার জন্য আমাদের বিক্রিয়া হারটা আগে শিখতে হবে। বিক্রিয়া হার এখানে যারা পারো তারা ভালো কথা, যারা পারো না একটু ভালো মতো খেয়াল করো। বিক্রিয়া হার কি জিনিস বলা হয়েছে? বিক্রিয়া হার বলা হয়েছে এক মোলের সাপেক্ষে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে? তো ধরো এখন আমরা বিক্রিয়া হারটা শিখতে হইলে একটা উদাহরণ লিখি। এ এ প্লাস বি বি, সি সি প্লাস ডি ডি।
এই দেখো আমাদের এখানে 4টা মৌল আছে, 4টা যৌগ আছে। তো এখন এখানে বিক্রিয়ার হারটা কোনটা হবে? বিক্রিয়ার হার হবে এক মোলের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন। প্রথমত এর জন্য দেখো ঘনমাত্রার পরিবর্তনটা কত একক সময়ে, ডেল এ ভাগ ডেল টি, এটা না? কিন্তু এটা কিন্তু এ মোলের সাপেক্ষে হইলো, তাই না? তাহলে এক মোলের সাপেক্ষে বললে এই এ মোলটা ভাগ করে দিতে হবে না? তাহলে 1/a। এখন কথা হচ্ছে তোমার উৎপাদন হার বা বিয়োজন হার সহগ কত আছে সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, একটার জন্য আরেকটা হতে পারে, মানে দুইটা সবগুলো একই হবে এমন না, কিন্তু বিক্রিয়া হারটা তোমার সবার জন্য সেম হবে। সেখানে লিখে নাও সবার জন্য একই বিক্রিয়া হারটা। তার মানে যদি 1/a ডেল এ বাই ডেল টি এটা এর জন্য বিক্রিয়া হার হয়, বি এর জন্য হবে কি 1/b ডেল বি বাই ডেল টি, এবং এটা ইকুয়াল হবে না? তোমরা বইয়ে দেখবা পড়ার সময় এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস দ্বারা বোঝায় এ আর বি এই দুটাই বিক্রিয়ক, এদের পরিমাণ কমতেছে, এই কমাটা বোঝাচ্ছে মাইনাস দিয়ে, ঠিক আছে? এবার এদিকে খেয়াল করো 1/c ডেল সি বাই ডেল টি, এদিকে 1/d ডেল ডি বাই ডেল টি। তাহলে দেখো এই প্রত্যেকে কি বোঝাচ্ছে? বিক্রিয়া হার বোঝাচ্ছে না? এরা প্রত্যেকেই সমান। এখন এই সমীকরণ থেকে আমরা এইটা বের করতে পারবো। পরে 2 নাম্বার যে প্রশ্নটা থাকবে সলভ করবো আমরা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে H2 এর বিয়োজন হার কত? প্রশ্নটা বুঝতে পেরেছো? আমার এই তথ্যটুকুই দেওয়া আছে। প্রথমে ছিল N2 এর বিয়োজন হার কত, এবার ওই তথ্যটুকুর আলোকে আমাকে বলতে হবে H2 এর বিয়োজন হার কত। তুমি পারছো, তাহলে বাকিরা ট্রাই করো। যা দেওয়া আছে এটুকুর মধ্যেই হবে। এখন খেয়াল করো যারা পারছো, কে কে হয়নি তোমার, বাকিরা ইয়েস, সেটা সমীকরণ থেকে বোঝা যাচ্ছে। খেয়াল করো তোমাদের একটা জিনিস খেয়াল করো সবাই, এই যে ছোট একটা বৃত্ত হচ্ছে এখানে, এটা কি বোঝায়? বিয়োজন বা উৎপাদন হার, বিয়োজন বা উৎপাদন হার। আর এখানে একটা বড় বৃত্ত আসে না, মানে সহগ সহজে বড় বৃত্তটা আসে। খেয়াল করো এই সহগ সহজে বড় বৃত্তটা হয়, ছোট বৃত্তটা হচ্ছে বিয়োজন বা উৎপাদন হার, আর সহগ সহজ এটা হচ্ছে বিক্রিয়া হার। হ্যাঁ, বেশি বেশি ঘিজিমিজি হয়ে গেল, একটু তোমরা ক্লিয়ারলি লিখে নিও খাতায়, আমার জায়গা নাই বোর্ডে হতো। এবার খেয়াল করো আমাদের এই ধরনের প্রশ্ন দিলেই আমাদের ফার্স্ট ক্লাস প্রশ্নে কি চাইছে এটা দেখা লাগবে না, ফার্স্টে আমরা এই সমীকরণটা লিখে নিব। তো আমি এটা মুছে দিই উপরে এইটুকু, সবার লেখা হয়েছে না? এখন খেয়াল করো আমরা 2 নম্বরের সলিউশনটা করতেছি। 2 নম্বরের জন্য আমাদের প্রথম কাজ হবে এই যে এই সমীকরণটা লিখে নাও। তাহলে এখানে 1/1 ডেল N2 বাই ডেল টি ইকুয়াল টু 1/3 ডেল H2 বাই ডেল টি ইকুয়াল টু 1/2 ডেল NH3 বাই ডেল টি। দেখো এই সমীকরণটা লিখলাম। এবার আমার দেখো এই যে H2 এর বিয়োজন হার এখানে কোনটুকু চাওয়া হয়েছে? মাঝখানে শুধু এইটুকু চাওয়া হয়েছে না, এটা তো চাই না। আমার দেওয়া আছে কোনটুকু? এইটুকু দেওয়া আছে না? তাহলে আমরা এই দুটার মধ্যে সম্পর্কটা দেখাবো। তাহলে কি আসতেছে? ডেল H2 বাই ডেল টি, এটা আমার চাওয়া হয়েছে, ইকুয়াল টু 3 ইন্টু ডেল N2 বাই ডেল টি। তাহলে 3 ইন্টু 0.7/15। ডেল N2 বাই ডেল টি হচ্ছে আমরা 1 নম্বরে করে আসছি। বুঝতে পারছো সবাই? কে বুঝো না আমাকে একটু বলবা। এই আপু তুমি বুঝছো? মাইনাস হচ্ছে তোমার কতটুকু মানে বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস আগে লেখা হয়, কিন্তু উত্তরে কোনো মাইনাস আসে না। বিক্রিয়কে কেন মাইনাস লেখা হয়? এর বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে এটা বোঝাইতে মাইনাস লেখা হয়। এই যে তোমার এই হ্যাঁ বিক্রিয়া হারের ক্ষেত্রে। আর ডেল এই যে ডেল এ ডেল বি এগুলো সবসময় বোঝায় কি তোমার শেষেরটা মাইনাস আগেরটা।
তো ডেল এ যদি শেষেরটা মাইনাস আগেরটা করো তাহলে কিন্তু তোমার ঋণাত্মক মান আসে। ওই ঋণাত্মকে যদি আগে একটা মাইনাস দাও তাহলে ঋণাত্মক ঋণাত্মক প্লাস হয়ে যায়, মানে আমার উত্তরটা প্লাস করতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে আমরা 2 নম্বরটা বুঝতে পারছি। এবার 3 নম্বরটা করো। 3 নম্বর NH3 উৎপাদন হার বিক্রিয়া হারের কত ভাগ? মানে NH3 উৎপাদন হারটা বের করবা, বিক্রিয়া হারটা বের করবা, দুইটার ভাগফল দেখাবা, ঠিক আছে? ঠিক আছে, যারা পারার পেরেছ এবার আমরা সলিউশনটা করি। দেখো NH3 উৎপাদন হার কোনটুকু আমাকে বলো, অঙ্কুর বলো কোনটুকু NH3 উৎপাদন হার? শুধু এইটুকু, তাই না? আমার দেওয়া আছে এইটা ওটা দুইটাই তো আমরা জানি এখন। সো আমরা বের করি ডেল NH3 বাই ডেল টি ইকুয়াল টু 2 ইন্টু ডেল N2 বাই ডেল টি। সো 2 ইন্টু 0.7 বাই 15। শেষ। এগুলো MCQ আসলে 1 মার্কে। এটা গেল NH3 উৎপাদন হার। বিক্রিয়া হার কত? এটার হাফ না? এটা হচ্ছে N2 সাপেক্ষে কেন বললেন H2 নিলে একই হইতো, তুমি ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারো। হ্যাঁ, সবাই তো সমান, যেটাই করো একই উত্তর আসবে। তাহলে NH2 লিখছি কেন? NH3 এর আমরা উৎপাদন হারটা পেয়ে গেলাম, আর বিক্রিয়া হার কত হবে? এর অর্ধেক হবে, দেখা যাচ্ছে, তাই না? সো এটা আর করা লাগবে আমার। বিক্রিয়া হার NH3 উৎপাদন হারের অর্ধেক। শেষ। তার মানে হচ্ছে এই 2 কাটে যাবে, থাকবে 0.7 বাই 0.15। ওকে, তাহলে আমরা এই রিলেটেড টপিকটা এখানে আমরা ক্লোজ করতেছি, ঠিক আছে? মুছে দিব। সবার হয়েছে তোলা? আচ্ছা, তুলো। ওকে, এইবার আমরা করব এই অধ্যায়ের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা মেইনলি পাই বিক্রিয়া হার, ঠিক আছে? বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতিবেগ, এইগুলা পাই। তো এখানে আমরা K ইকুয়াল টু AE ইনভার্স EA বাই RT, এটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। এখানে প্রত্যেকটা জিনিসটা চিনতে হবে। এই EA কি বলো তো? সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তি নিয়ে আমরা একটু পরে বিশদ আলোচনা করব। সো আমরা আগে এই সমীকরণটা সহজ করি। দুই পাশে লন নিই, লন AE EA বাই RT। তাহলে আমরা এখান থেকে পাই লন K ইকুয়াল টু মাইনাস EA বাই R 1/T প্লাস লন A, ঠিক আছে? আমরা এটা পাই। এটা হচ্ছে আমাদের ভ্যান হপ ইকুয়েশন, এটা বলা হয় যে লন দিয়ে ভ্যান হপ ইকুয়েশন হয়ে গেছে। মানে এটা কিন্তু তোমরা চাইলে করতে পারতো, দুই পাশে লন নিয়ে কী করতে হবে। রসায়ন আসলে অত বিজ্ঞানীকেও পড়ে না, সো যা করে তাই ইকুয়েশন হয়ে যায় এবং তার নাম হয়ে যায়। এটা ভ্যান হপ ইকুয়েশন, এটা আরহেনিয়াস ইকুয়েশন, এটা কিন্তু MCQ। ওকে, হ্যাঁ, এই যে তোমার ওইটা পরে পরে, এটা তো এখনো 2 টার্ম যখন নিব তখন। তাই এবার হয়, দুই পাশে লন নিছি। এটা হচ্ছে লন AB, লন A প্লাস লন B। লন বির ক্ষেত্রে তোমার এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার সামনে চলে আসছে, লন E কাটে গেছে, বাদ হয়ে গেছে, 1 হয়ে গেছে। আমি একটা লাইন গ্যাপ দিছি, তোমার কি কষ্ট হচ্ছে খুব? দিব লাইনটা? ওকে, তো এখন খেয়াল করো, এটাকে যদি আমরা Y বলি, এটাকে X বলি, এটাকে M বলি, এটাকে C বলি। দেখো আমরা এই অধ্যায় পড়ে আসছি কয়েকদিন আগে, সরলরেখার সমীকরণ হয়ে যায় না? তো এটা যদি সরলরেখার সমীকরণ হয় তাহলে আমরা এটা কিভাবে আঁকাইতে পারি? এই আমাদের গ্রাফ পেপার,
তাহলে এই সমীকরণটা এমন হতে পারে না, সরলরেখা। তো সরলরেখার যে ঢাল এম, এটা কত হবে মাইনাস a/r। ঠিক আছে, মানে এই যে সরলরেখাটা হচ্ছে, এখানে আমরা এক্স অক্ষ বরাবর 1/t প্লট করছি আর ওয়াই অক্ষ বরাবর ln k প্লট করছি। এখন বলো, এই যে আমাদের ঢাল, এই যে রেখাটার আকৃতি, তোমার প্রশ্ন ধরো এরকম এমসিকিউ দেয়া থাকলো যে এই আকৃতির একটা চিত্র দিয়ে বললো এই যে বিক্রিয়াটা এখানে হয়েছে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি, ব্যাখ্যা করো। জাস্ট এই চিত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে? এই যে তোমার গ্রাফটা এইরকম দেখতে, চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে তাপ হারি নাকি তাপ উৎপাদী। অবশ্যই আলাদা হয়। কি হবে এটা? তাপ হারি। বাকিরা? আচ্ছা, তাহলে আমরা এখন খেয়াল করি ব্যাখ্যাটা কেমনে করা যাইতে পারে। শুভ মনে আছে? দেখাইছিলাম এর আগে, মনে আছে? এটা কি তাপ হারি না তাপ উৎপাদী? খুব ভালো মনে আছে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা। খেয়াল করো, প্রথমত এই গ্রাফটা যদি আমরা এভাবে প্লট করি তাহলে এখানে একটা অ্যাঙ্গেল পাই থিটা, তাই না? দেখো থিটা, এই থিটা কি সূক্ষ্মকোণ না? থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে থিটার ট্যানজেন্ট কি হবে? এটা ধনাত্মক হবে। আর ট্যানজেন্ট যদি ধনাত্মক হয় তাহলে আমার ঢাল কি হবে? ধনাত্মক। কারণ ঢাল কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। তার মানে এখানে থিটা সূক্ষ্মকোণ, ফলে ট্যান থিটা কি হবে? ধনাত্মক। ট্যান থিটা ধনাত্মক হওয়া মানে এম যেটা হবে মানে ঢাল, ঢাল কি হবে? ধনাত্মক। আর ঢাল যদি ধনাত্মক হইতে হয় সেক্ষেত্রে আমাদের ঢালের সূত্র কি? মাইনাস a/r। এখন দেখো এই আর হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট পজিটিভ, মাইনাস সূত্রে থাকেই। এটাকে ধনাত্মক হইতে হইলে এই ইএ কে নেগেটিভ হইতে হবে না? নাইলে হবে? ইএ যদি নেগেটিভ হয়, ইএ নেগেটিভ হলে ডেল এইচ এটাও নেগেটিভ হবে। ডেল এইচ নেগেটিভ হলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী। সবাই ভুল বলছো। দেখো প্রথমত এই আকৃতি সরলরেখা হইলে এম হবে সূক্ষ্মকোণ, এম সূক্ষ্মকোণ হলে ট্যান থিটা হবে ধনাত্মক, ট্যান থিটা ধনাত্মক হইলে এম হবে ধনাত্মক, এম মানে ঢাল। এই ঢাল যদি ধনাত্মক হইতে হয় তাহলে আমার ঢালের সূত্র মাইনাস a/r। মাইনাস a/r হলে মাইনাস সূত্রে থাকেই। এখন এটাকে ধনাত্মক হইলে তোমার সক্রিয় শক্তি ইএ এটা নেগেটিভ হইতেই হবে, নাহলে হবে না। ইএ যদি নেগেটিভ হয় তাহলে ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ হইলে তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের যদি এইরকম এমসিকিউ আসে চিত্র দিয়ে যে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, পারবো না? আর তাপ হারির গ্রাফ কেমন হবে দেখো তো, এই যে এরকম থাকবে, এই রকম হবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এখানে কি একটা স্থূলকোণ হচ্ছে। স্থূলকোণ হলে তোমার দেখো, স্থূলকোণ আমি এখান থেকে বলে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। স্থূলকোণ হইলে এই থিটা হচ্ছে স্থূলকোণ, ট্যান থিটা নেগেটিভ, এম নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হইতে হলে ইএ পজিটিভ হইতে হবে। ইএ পজিটিভ মানে ডেল এইচ পজিটিভ, ডেল এইচ পজিটিভ মানে তাপ হারি বিক্রিয়া। জাস্ট তাপ হারি লিখে দিলাম। কি অঙ্কুর পড়াইছিলাম না এটা? ও আচ্ছা, সাবাস। না সেও যে ওর মনে আছে এমন না। এবার খেয়াল করো, এই লনের জায়গায় আমাদের লগ দেওয়ার সূত্রটা থাকতে পারে। লগ থাকলে তেমন কোনো ডিফারেন্স নাই। লগ কে ইকুয়াল টু মাইনাস ইএ বাই 2.303r 1/t প্লাস লগ এ। শুধু এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স কিন্তু নাই। বুঝা গেছে? ওকে, এবার দেখো এটা ধরো T1 টেম্পারেচারের জন্য হইলো, তাহলে আমরা T1 টেম্পারেচারে K1 পাচ্ছি, বাকি সব কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, আবার T2 টেম্পারেচারে তোমার লগ K2 হবে। মনে রাখবা যে বিক্রিয়ার হার এটা মেইনলি তাপমাত্রা পরিবর্তনের জন্য চেঞ্জ হয়। সো T1 এ যদি K1 তাপ বিক্রিয়ার হার হয় তাহলে T2 তে K2 হবে।
এই দুটো ইকুয়েশন দেওয়া থাকলো। এখন তোমরা হ্যাঁ লগ এ সবসময় কনস্ট্যান্ট, তোমার ই এ সবসময় কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ নাই। ই এর মান তোমার বের করা লাগবে, এটা কোনো ফিক্সড ভ্যালু নাই। আর এর ভ্যালু ফিক্সড আছে 8.314। এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমি কিন্তু তোমাদের ভেঙে চুরে সব দেখাইতেছি, এটা তোমার ইন্টারে দেখানোর কথা, এরপর থেকে পড়া হওয়ার কথা। যেহেতু তোমরা এখানে আসছো, আমি ধরে নিচ্ছি যে তোমার এইগুলা বোঝা দরকার বলেই আসছো, তাহলে কিন্তু পরের থেকে শুরু করতাম, ঠিক আছে। লগ K1 থেকে K2 বিয়োগ করলে K1 ভাগ K2 হয়ে যায়, আর এখানে মাইনাস ইএ বাই 2.303 আর এটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে 1/T1 মাইনাস 1/T2। আর লগে লগে তো একই, কেটে যাচ্ছে। তাহলে দেখো এখানে প্রশ্নটা কীরকম আসে। প্রশ্ন আসবে T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার দেওয়া থাকবে, ওই দুটো টেম্পারেচারে তোমার কত হচ্ছে বিক্রিয়া হার K1 K2 দেওয়া থাকবে, ইএ বের করতে দিবে, পারা যাবে না, একদম সিম্পল। অথবা ইএ দেওয়া থাকবে, এই দুটো দেওয়া থাকবে, এই একটা দেওয়া থাকবে, এটা বের করতে বলবে। মানে এখানে 1 থেকে 2 বিয়োগ করছি। এবার তোমরা একটা অ্যান্সার করো দেখি। বলতে হবে 1/T ভার্সেস লগ কে গ্রাফ প্লট করা হলো। না, তোমার 1 নম্বর প্রশ্ন এম কত, আচ্ছা ইয়ে না দিই আমরা, আর 2 নাম্বার হচ্ছে তোমার গ্রাফটি, সরল রেখাটি ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। করো দেখি দুইটা, এটা আসবে। ওকে, হোয়াট এভার, আমরা ম্যাথটা সলিউশন শুরু করি। তোমরা মুছে দিয়ে এই পাশেরটা, ঠিক আছে। খেয়াল করো 1 নাম্বার m ইকুয়াল টু মাইনাস ইএ বাই 2.303 আর এই খেয়াল করো সবাই যারা পেরেছো ভালো, এম এর ভ্যালু এটা, ঠিক আছে। এখন এম তো তোমার ধনাত্মক দেওয়াই আছে, তার মানে ইএ নেগেটিভ আসবে, বোঝা যাচ্ছে। সো ইএ হবে 2.303 ইন্টু 9, সরি এটা কিলোজুল হিসেবে ধরো, ঠিক আছে। তোমার প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকবে যে ইএ কিলোজুলে আসবে, কারণ ইএ এত ছোট হলে তো হলো না। সো এটা কিলোজুল হলে 1000 পরে গুণ হয়ে যাবে। তোমার হচ্ছে প্রশ্নে তোমার ইয়াতে মানে এখানে যে ই এর ভ্যালু,
এটা তোমার ধরো গ্রাফে এই পাশে এইদিকে এরকম করে দেওয়া থাকবে যে গুণ 1000 এরকম গুণ হবে এরকম দেওয়া থাকে। সো এটা তোমরা কিছু না দেওয়া থাকলে এটাই ধরবো, আচ্ছা আমরা কিছু নাই ধরে নিই, জাস্ট জুলই হলো। যাও আমাদের বেরোইলো। এবার 2 নাম্বারটা আসি। সরলরেখাটি ওয়াই অক্ষে কত বিন্দুতে ছেদ করে? ওয়াই অক্ষের ছেদ বিন্দু মানে কি সি বের করতে হবে না আমাদের? হ্যাঁ আগে সূত্রটা এমটা যেটা বের করলাম ভাই, ওটা যদি আমি ভাই লন এর ফ্লেক্সিট যদি করতাম তাহলে তো শুধু ই বাই আর হতো। হ্যাঁ তাই তো হতো, এটা তো লগ দিয়ে দিছি ভাই। আমি লগ দিয়ে বলছি, আমারটা আলাদা বলছি। অবশ্যই আলাদা হবে, কারণ আমি তো এখানে লগকে ভার্সেস এই গ্রাফটা বলছি, লগ বলে দিছি আমি। ওটা করলে ফুল 0 পাবা, কারণ লগ বলে দিছি না। খেয়াল করো y = mx + c, ঠিক আছে? এখন আমরা m এর ভ্যালু জানি 0.5, x এর ভ্যালু হচ্ছে কি হবে 1/t না, এবং t কিন্তু আমাদের কেলভিন নিতে হবে, এটা মাথায় রেখো। তাহলে 1/t হলে যে কোনো একটা জানি আমরা এখান থেকে 1/298, মানে 1/t যেহেতু x। এরপরে তোমার m জানলাম, x জানি, y কি হবে? y হবে log k, log k এর ভ্যালু কত? 0.7। তাহলে কত আসে এটা? log 0.7 কত? হ্যাঁ মাইনাস, ওকে। দেখো এখন y জানি, x জানি, m জানি, c বের করা যাবে না? এটা সহজ অঙ্ক হয়। তাহলে -0.15 = 0.5 × 1/298 প্লাস c, এখান থেকে c বের করবো, শেষ। এটাই হচ্ছে y অক্ষের ছেদ বিন্দু, শেষ। এখন খেয়াল করো, তোমার গ্রাফ যখন y অক্ষকে ছেদ করে, এই যে এই পয়েন্টটাতে ছেদ করছে না, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এটা হচ্ছে x এর জন্য কি ভুজ কত? 0, আর y এর জন্য কোটি হচ্ছে c। তাহলে 0c কিন্তু আমাদের স্থানাঙ্ক হবে, ঠিক আছে? 0 হচ্ছে আমার x অক্ষের জন্য, আর c হচ্ছে কোথায় ছেদ করছে। ক্লিয়ার সবাই? এই শাকিল বুঝছো? কোনে যে কি যেন ভাবো তুমি ক্লাসে মাঝে মাঝে, সব রেকর্ড হচ্ছে। নেগেটিভ হলে হইলো, এদিক দিয়ে গেছে। কত হচ্ছে তোমার যখন y অক্ষে ছেদ করতেছে, y অক্ষে ভুজ কত হবে? 0 হবে। এটাই বলতেছে যে ভুজের মান 0, এটা জানি আমরা, বের করার দরকার নাই, শুধু সিটা এখান থেকে বের করে নেব, 0c। ক্লিয়ার সবাই? মুছে দিব। আর 3 নাম্বারটা করে দেওয়া লাগবে। 3 নাম্বারটা পারবা না এমন একজনও আছো? ইয়েস ইয়েস, log k1/k2, k1টা জানি না, k2 হচ্ছে 0.7, t1 জানি, t2 জানি, ও জানি, প্রথমে বের করে নিছি। বের হবে না? তাহলে আমি করে দিলাম না এটা। সির মান তো বের করে রাখছি। ওকে, এই ম্যাথটা কারোর কোথাও কোনো ঝাপসা ব্যাপার আছে? সব মুছে দিলাম। ক্লিয়ার তো সবাই? ওকে। এবার আসি আমরা সক্রিয়ণ শক্তির আলোচনা এবং প্রভাবকের আলোচনায়। এখন সক্রিয়ণ শক্তিটা কিরকম কাজ করে সেটা দেখার জন্য আমরা একটা বিক্রিয়া শিখব। ফুল দেখা যাচ্ছে এটাতে? এই তো ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে ধর একটা বিক্রিয়া এরকম, AB + C = AC + B
তো দেখো বিক্রিয়ার একদম শুরুতে এদের একটা অভ্যন্তরীণ শক্তি থাকে না E1, আর বিক্রিয়া শেষ হলে উৎপাদের একটা অভ্যন্তরীণ শক্তি থাকে E2, ঠিক আছে? তো E1 থেকে E2তে যখন শক্তিটা পৌঁছায় আর সক্রিয়ণ শক্তির এখানে কীভাবে কাজ করে, প্রথমে সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন। একজন বলো তো। এই যে ঠিক বলছে, রনি বলতে পারছে যে ন্যূনতম যে পরিমাণ শক্তি বিক্রিয়ক অর্জন করলে বিক্রিয়াটা শুরু হবে সেটাকে সক্রিয়ণ শক্তি বলে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, প্রথমত E1 ধরে নিলাম আমরা বিক্রিয়কের শক্তি, মানে কোন স্টেটে আছে, AB + C অবস্থায় আছে। এবার এটা যখন ন্যূনতম শক্তিটা অর্জন করবে, ধরো এটা শক্তিটা বাড়তে থাকবে, বেড়ে বেড়ে এখানে এসে ধরো পৌঁছাইলো। তো শক্তি বেড়ে এই যে সর্বোচ্চ অবস্থানটাই গেল, এখানে কি হয়, এখানে কারোর সাথে কারোর কোনো বন্ড থাকে না, সবাই মুক্ত হয়ে যায়। কীরকম? A B C এরকম থাকে। এখানে সবাই সবার সাথে মুক্ত হয়ে গেল সক্রিয় শক্তি অর্জন করার পরে, এরপরে এর সাথে C যুক্ত হয়ে B আলাদা হয়ে যায় এবং তখন এটা এই স্টেটে পৌঁছায়, মানে এই যে এখানে আছে, এটা হচ্ছে E2 AC + B, ঠিক আছে? তাহলে এখন এই যে সর্বোচ্চ শক্তি পৌঁছাইলো কতটুকু, এটা E3 বলতে পারি। এখন তোমরা এই চিত্র থেকে বলো এখানে সক্রিয়ণ শক্তি কোনটুকু? সবাই একমত? আর কেউ? যা যা কম্বিনেশন হয়েছে এই দুটোই তো অপশন আছে, তাই না? ওকে, আমরা খেয়াল করি আমাদের সক্রিয়ণ শক্তি হচ্ছে, আবার বলি সংজ্ঞাটা, যে বিক্রিয়ক কতটুকু শক্তি পেলে বিক্রিয়া শুরু হবে। তাহলে বিক্রিয়ক কোথায় ছিল? এই যে এখানে ছিল, এখান থেকে এটাই গেছে, তার মানে E3 থেকে E1 এই যে বিয়োগফলটা, এটাই হবে আমার সক্রিয়ণ শক্তি। সাকিব ঠিক বলেছে। এটা হবে EA হবে কত? E3 - E1। আমাদের যদি গ্রাফ দিয়ে দেয় এবং এই E1 E2 দেওয়া থাকে, E3 দেওয়া থাকে, আমরা কি এগুলা বের করতে পারবো না? এটা কিন্তু গ্রাফ দেখলে প্রশ্নটা মনে হয় খুব কঠিন, কিন্তু আসলে কিন্তু গ্রাফের প্রশ্নগুলো হয় সবচেয়ে সহজ যদি আমরা পারি, শিখে যাই। এখন এরপর আরেকটা প্রশ্ন আসে এখানে, এই যে আমার গ্রাফটা আছে, এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি বিক্রিয়ার গ্রাফ? সবাই বলো শুনি। তাপ উৎপাদী তাপ হারি দুটাই তো আছে, এখন দুটাই উত্তর শুনি। তাপ হারি একজন বলছে, বাকিরা তাপ উৎপাদী। সাকিব আমাদের এক্সপার্ট, সে তাপ উৎপাদী বলেছে। রনি বলো। রাইসা তাপ হারি, তুমি? তাপ হারি। তুমি কি বলছো? তাপ উৎপাদী। তুমি? তোমার কণ্ঠে অনেক কনফিডেন্স, উৎপাদীর ব্যাখ্যা বল। হ্যাঁ, দেখো এখন E1 - E2 নেগেটিভ আসতেছে কি না সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো না মেনলি। এখানে আমার দেখতে হবে সমতা করে শক্তির। খেয়াল করো, E1 আছে আমার এইখানে, E2 আছে এখানে, তো E1টা E2-র চেয়ে কম না? তো E1-এর শক্তি মনে করি 80 জুল, ঠিক আছে? তাহলে এই E2 তো বেশি, এটা মনে করে নিতে পারি 100 জুল। হ্যাঁ, এখন খেয়াল করো দুই পাশে যদি শক্তি সমতা হয়েছে, হয়নি, তাহলে এই দিকে কি 20 জুল যোগ করা দরকার না? বিক্রিয়কের দিকে তাপ দেওয়া লাগতেছে, তারপরে শক্তি সমতা হচ্ছে, তাই না? তাহলে কি তাপ হারি বিক্রিয়া শেষ। ক্লিয়ার সবাই? তার মানে আমাদের সবসময় মনে রাখবা, যদি বিক্রিয়কের টোটাল স্থিতি শক্তি বা স্থৈতিক শক্তি উৎপাদের চাইতে কম হয়,
তাহলে উৎপাদের সমান শক্তি হইতে হলে একে বাইরে থেকে শক্তি নেওয়া লাগবে, তার মানে তাপ হারই বিক্রিয়া হবে। আর বিক্রিয়কের শক্তি যদি বেশি হয় তাহলে এক্সট্রা যে শক্তিটা থাকে উৎপাদ হওয়ার সময় সেটা ছেড়ে দিবে, তখন তাপ উৎপাদই হবে। ঠিক আছে, তাহলে E1 লেস দ্যান E2 হইলেই তাপ হারি। আর ডেল এইচটা কীরকম হয় এখানে? E2 মাইনাস E1 সবসময় উৎপাদিত বিক্রিয়ক বিয়োগ। ঠিক আছে, সো এখান থেকে ডেল এইচটা আমরা দেখছি E2 যেহেতু বড় পজিটিভই হবে, সব দিক দিয়ে ব্যাখ্যা মিলে যাচ্ছে। তাহলে সক্রিয় শক্তি মোটামুটি এই দুই রকম করে প্রশ্ন আসতে পারে, গ্রাফ দিয়ে বলতে তাপ উৎপত্তি তাপ হারি অথবা ইএ বের করতে দিতে পারে। এরপর আসে আমরা প্রভাবকটা কীভাবে কাজ করে সেটা একটু দেখি। তো দেখো কোনো একটা বিক্রিয়া যখন হচ্ছে এরকম করে আমাদের গ্রাফটা হয়, তাই না? শক্তির গ্রাফ, আমরা এদিকে এনার্জি নিচ্ছি, বুঝতেই পারতেছো। তো শক্তির গ্রাফ, এটা যদি শক্তির গ্রাফ হয়, প্রভাবকের কাজ কি আমাকে একজন বলো তো? বিক্রিয়ার হার বাড়ায় দেওয়া। কীভাবে বাড়ায়? সক্রিয় শক্তিকে কমায় দেয়। তো সক্রিয় শক্তি কমানোর মানে এই না যে আমার E1 E2 এইগুলা চেঞ্জ হবে, এইগুলা কিন্তু একই থাকে, শুধু সক্রিয় শক্তিটা কমে যায়। সক্রিয় শক্তি কমে গেলে গ্রাফের আকৃতি কেমন হবে? এই নামে যাবে আর বাকি সব একই থাকবে। ঠিক আছে, বিক্রিয়ার হার বাড়বে, কারণ হচ্ছে তোমার সক্রিয় শক্তি কমে যাওয়া মানে দ্রুত বিক্রিয়াটা শুরু হইতে পারবে, দ্রুত শুরু হইতে পারলে বিক্রিয়ার হারটা বেশি। এখন আমাকে আরেকটা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে সক্রিয় শক্তি বেশি হইলে বিক্রিয়ার হার বেশি হবে নাকি কম হবে? এক্স্যাক্টলি, সক্রিয় শক্তি বেশি হওয়া মানে কি? ওই বিক্রিয়াটা শুরু করতে শক্তি তোমাকে বেশি দেওয়া লাগবে, শুরু হতে টাইম নেবে, তাহলে বিক্রিয়ার হার কমে যাবে না? এটা হচ্ছে স্বাভাবিক, মানে নো প্রভাবক। এখানে এটা হচ্ছে প্রভাবক সহ। আরেকটা আছে প্রভাবক বিষ। অনেক সময় কিছু বিক্রিয়া থাকে আমাদের করা প্রয়োজন, কিন্তু ওই বিক্রিয়াটা এত শক্তিশালীভাবে মানে এত দ্রুত শুরু হয় যে বিস্ফোরণ ঘটে যেতে পারে। তো সেই সকল বিক্রিয়া আমরা করব কিন্তু বিস্ফোরণ হবে না, এটা যদি আমাদের মেনটেন করা লাগে সেক্ষেত্রে প্রভাবক বিষ দিতে হয়। প্রভাবক বিষ দিলে কি ওই বিক্রিয়ার সক্রিয় শক্তিটা বেড়ে যাবে, ফলে বিক্রিয়ার হার কমে বিস্ফোরণের সম্ভাবনাটা থাকবে না। ঠিক আছে, প্রভাবকের বিষের কাজ কি? আমাদের প্রভাবক বিষের বিক্রিয়ার হার কমানো অথবা সক্রিয় শক্তি বাড়ানো। তোমার অপশন কি থাকবে যে প্রভাবক বিষের কাজ কি? ক নাম্বার অপশন থাকবে বিক্রিয়ার হার কমানো, খতে বিক্রিয়ার হার বাড়ানো, গতে তোমার হচ্ছে সক্রিয় শক্তি বাড়ানো, আর ঘতে খ প্লাস গ। বুঝতে পারতেছে? অথবা উল্টাও থাকতে পারে, যেখানে শুধু ক্ষয় হবে অ্যান্সার, ক আর গ থাকবে উল্টা পাল্টা। সো এটা খেয়াল করতে হবে যে বিক্রিয়ার হার বাড়া মানে সক্রিয় শক্তি কমা। ঠিক আছে, দুইটা কিন্তু ব্যস্তানুপাতিকের মতো সম্পর্ক। এখানে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রভাবকের প্রকারভেদ, যেটা একটা এমসিকিউ আসার খুবই মানে তীব্র সম্ভাবনা আছে, যে নিচের এই যে একটা প্রভাবক, এই যে একটা বিক্রিয়া দিলাম, এখানে কোন ধরনের প্রভাবক দেখানো হয়েছে, প্রকারভেদ। সে প্রকারভেদটা তোমাদের বই থেকে পড়তে পারবা, HW। পাঁচটা না ছয়টা প্রকারভেদ আছে, পড়ে নিবা। বুঝতে পারতেছো সবাই? ওকে, আমরা এবার এই ইম্পর্টেন্ট টপিক করব, এফিকেসি। তো কেসি কেপি এটা বুঝতে হইলে প্রথমে আমাদের ভরক্রিয়ার সূত্রটা একটু মনে করতে হবে। ভরক্রিয়ার সূত্রটা কি ছিল? এই সব বিজ্ঞানীরা তাকাও, ভরক্রিয়ার সূত্র কি ছিল মনে করো তো, একটু বলো। হ্যাঁ, ভরক্রিয়ার সূত্র হচ্ছে তোমার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে অক্ষত সক্রিয় ভরের সমানুপাতিক, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সো খেয়াল করো, যদি একটা বিক্রিয়া হয় এরকম A প্লাস বি, এখান থেকে C প্লাস ডি হইতেছে, তাহলে কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার হার, যেমন এখানে দুটা বিক্রিয়া হচ্ছে কিন্তু একসাথে, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাই না? সো আমাদের ফরওয়ার্ড রিয়াকশন যদি বলি যে RF, তো যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে অক্ষত
বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন আমাদের এখানে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয় ভর জিনিসটা কি। ওকে, তো অবস্থা আর সক্রিয় ভর, এটা সবাই একদম আজীবনের মতো একবারই লিখবা, একবারই মনে রাখবা। এই জিনিসটা ভুল হলে কিন্তু আমাদের সব ভুল হয়ে যাবে, গুলায় যাবে। যখন আমরা উইকলি পরীক্ষাটা দিব তখন বুঝতে পারবো যে এটা কি প্রয়োজনের ছিল। অবস্থা যদি হয় তোমার দ্রবীভূত, অর্থাৎ ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কিউ লেখা থাকবে, অ্যাকুয়াস, সেক্ষেত্রে সক্রিয় ভর হবে মোল পার লিটার, মানে মোল পার লিটারে এককে যেটা দেওয়া থাকবে সেটাই সক্রিয় ভর হবে। ঠিক আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, অবস্থা যদি হয় তোমার লিকুইড, ছোট হাতের এল থাকবে, অথবা সলিড, ছোট হাতের এস থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেক্ষেত্রে সক্রিয় ভর কত হবে বলো তো? 1। এখানে তোমার যত পরিমাণে দিক না কেন, তোমাকে লোভ দেখাচ্ছে এত পরিমাণ আছে, এটা যোগ বিয়োগ গুণ ভাগ করো, এটা নেওয়া যাবে না, কারণ সলিড বা লিকুইড থাকলে এটা 1, এটা হিসাবেই নেব না আমরা। ঠিক আছে। 3 নাম্বার, গ্যাস, এর সক্রিয় ভর কি বলো দেখি? আংশিক চাপ। আংশিক চাপ কি? আংশিক চাপ হচ্ছে নিজের মোল সংখ্যা বা এই সবার মোল সংখ্যার যোগফল। এই যোগ করার সময় এইটা নেওয়া যাবে না, আবার বলতেছি। তো নিজের মোল সংখ্যা বা সবার মোল সংখ্যার যোগফল, এটা হবে মোল ভগ্নাংশ। এটাকে পাত্রের মোট চাপ দিয়ে গুণ করলে আংশিক চাপ পাওয়া যায়। তো এটাকে আমি সংক্ষেপে লিখতেছি N1, মানে নিজের মোল সংখ্যা, ভাগ L1 প্লাস N2 প্লাস ডট ডট, যেই কটা থাকে সবার মোল সংখ্যার যোগফল, ইন্টু টোটাল চাপ। সামেশন লিখতে গেছিলাম, তারপরে মনে হলো অনেকে সাইনটা বুঝবে না, এটাকে যে লিখতে গেছিলাম, লিখতে যায় কাটে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সক্রিয় ভর, এটা আমাদের অবশ্যই নলেজে রাখতে হবে। তো এবার এই যে RF, এখানে আমরা যেহেতু প্রথমে কেসে আলোচনা করতেছি, তো আমরা ধরে নেব যা কিছু লিখতেছে এখানে সবাই অ্যাকুয়াস, মানে সবাই দ্রবীভূত আছে। ঠিক আছে, তো সবার আমরা কি মোল বা লিটার নিয়ে কাজ করব। তো আমাদের RF, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। এই ফরওয়ার্ড রিয়াকশন বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এর মানে হচ্ছে সমানুপাতিক এই A এর সাথে সমানুপাতিক, বির সাথে সমানুপাতিক না, যে দুইটার সাথে সমানুপাতিক হয় গুণ হয়ে যায় না? দুইটার সাথে সমানুপাতিক হলে গুণ হয়, এটা কোন সূত্রে শিখেছিলাম? ফিজিক্সের কুলম্বের সূত্র। Q1 এর সাথে সমানুপাতিক, Q2 এর সাথে সমানুপাতিক, ডি স্কয়ারের সাথে ব্যস্ত সমানুপাতিক, সব গুণ করে ভাগ হয়ে গেছিল না? ওখান থেকে কিন্তু আমরা প্রথমেই নলেজটা ক্লাস 9-10-এ পেয়েছিলাম যে সবার সাথে সমানুপাতিক হলে গুণ ভাগ হয়ে যেতে হয়। তো এই যে গেল। এরপরে RBর ক্ষেত্রে কি হবে বলো তো? দেখো, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। RBর ক্ষেত্রে বিক্রিয়ককে এরা না, তাহলে এদের সক্রিয় ভরের সমানুপাতিক। আমি কিন্তু ভেঙে ভেঙে শুরু থেকে পড়াচ্ছি যাতে কোথাও ভুল না হয়। এবার খেয়াল করো, এখানে একটা গ্রাফ আসে, এদিকে আমরা রেট নেব, এদিকে টি নিব। এবার খেয়াল করো, আমাদের বিক্রিয়া যখন একেবারে শুরু হচ্ছে তখন আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের বেগটা সবচেয়ে বেশি থাকবে না, কারণ বিক্রিয়ক তো বেশি থাকে বিক্রিয়ার শুরুতে, উৎপাদ থাকে 0, তাহলে ফরওয়ার্ড ডিরেকশন অনেক হাই থাকে। ফরওয়ার্ড ডিরেকশন কেন বেশি থাকে বুঝতে পারছো? কারণ আমার বিক্রিয়ক অনেক বেশি থাকে। এবার এখান থেকে কমতে থাকে সময়ের সাথে, তার মানে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশন, RF, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন। আর একদম শুরুতে তোমার RB, রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, এটা কি 0 থাকে না? তাহলে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন। একটা সময় এমন আসে যখন এই দুটা সমান হয়ে যায়। এখানে RF ইকুয়াল টু RB। ঠিক আছে, RF RB যখন সমান হবে তখনই কি হবে? এটা সাম্যাবস্থা। RF RB সমান হলে সাম্যাবস্থা, এবং এই সাম্যাবস্থা হইলেই তোমার কেপি গেছে বের করা যাবে, তাছাড়া কিন্তু না। এখান থেকে কেপি গেসির হিসাবটা শুরু হয়। ঠিক আছে, এর আগ পর্যন্ত যা কিছু করবা এটাকে কিউসি বলা হয়। বলতেছি সবই। তো এখন খেয়াল করো তোমার কেসির ভ্যালুটা কি হবে। আমরা প্রথমে কেসিতে শিখি। কেসি হচ্ছে RB বাই RF, মানে হচ্ছে CD/AB। এখন খেয়াল করো, আমরা বর্ণনার সুবিধার্থে এখানে কোনো সহগ রাখছিলাম না, তো সহগ তো থাকবে, তো সহগ দিয়ে দিই। এবার A, B, C, D, সব পাওয়ার হয়ে যাবে।
ঠিক আছে? তো এই গেল আমাদের সব থার্ড ব্র্যাকেট নেওয়া মানে কি, আমরা মোলারিটি নিয়েছি, মানে আমরা কেসি হিসাব করতেছি। কেসি মানে কনসেন্ট্রেশনের জন্য যখন সক্রিয় ভর নিব তখনকার হচ্ছে তোমার বিক্রিয়া হার। আচ্ছা ভাই, মানে এটা বের করার জন্য মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলো না কেন? এটা নিয়ম, এটা হইলে কোনো ক্ষতি ছিল না আসলে, কিন্তু প্রথম দিন যে বিজ্ঞানী এটা নিয়ে আলোচনা করেছিল সে এটা করেছিল। এবার খেয়াল করো, এইটা হচ্ছে তোমার সাম্যাবস্থা পৌঁছানোর পরে, ঠিক আছে? সাম্যাবস্থা পৌঁছানোর আগেও তো এটা করা যায়, ভাগ করা যায়, যে কোনো মুহূর্তে, ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে করলে। সাম্যাবস্থার আগে, সাম্যাবস্থা পৌঁছানোর পূর্বে এটাকে বলা হয় কিউসি, ঠিক আছে? কিউসি একই ফর্মুলা, কিন্তু এটা হচ্ছে সাম্যাবস্থা পৌঁছানোর পূর্বে। এখন একটা প্রশ্নের অ্যান্সার দাও, কেসি যখন কিউসি সমান হয়ে যাবে তখন কি এটা সাম্যাবস্থা? কেসি লেস দেন কিউসি এর মানে কি? কেসি লেস দেন কিউসি হইলে এর মানে হচ্ছে তোমার সাম্যাবস্থা পৌঁছানোর পরে সি অথবা ডির ভ্যালু বাড়াই দিছো, তাহলে সাম্যাবস্থা কোন দিকে আসবে? বাম দিকে আসবে না? ইয়েস। আজকের ক্লাস যারা বিলাসিতা করে মিস করলো তারা অনেক কিছু মিস করলো, কারণ ভিডিওতে কেউ দেখবে না, তাও করতেছে ফর্মালিটি। উদ্ভাসের একদম এইচডি ভিডিও দেখতেছে না, এই 3GP দেখবেন। এ কি বলতেছে, এটা রেকর্ড হচ্ছে। যাই হোক, আচ্ছা যাই হোক, কেসি যখন কিউসির চাইতে ছোট, তার মানে আমাদের উৎপাদটা বেশি আছে সাম্যাবস্থার চাইতে, বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে আসবে। আর কেসি গ্রেটার দেন কিউসি হইলে তখনও বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছায়নি, এটা ধরে নিতে হবে, কারণ বিক্রিয়া সম্মুখমুখী যাচ্ছে, সাম্যাবস্থা ডানে আসবে। হ্যাঁ, মানে বিক্রিয়ক এখনো বেশি আছে, আমাদের স্বাভাবিক কেস যেটা থাকে। যাই হোক, আমাদের কেপিকেসির থিওরি হইলে আমরা এবার ম্যাথে যাব। থিওরি কেন করালাম, এই থিওরি থেকে অনেক কিছু এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ, আর এইগুলা তোমার মানে ক্লিয়ার নলেজ না থাকলে ম্যাথ ভুল হবে। এইচএসসিতে যদিও এত কিছু পড়ানো লাগে না, জাস্ট এইচএসসিতে এইটুক লিখার পরে দুটো ম্যাথ দেখালে কমন চলে আসে। এ আসেনি শুভ, করিস? আচ্ছা সাবাস। সমান্তরাল হওয়া মানে তোমার রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান হয়নি, তাহলে তো তোমার সাম্যাবস্থায় অর্জন হয়নি। এটা সমান হইতেই হবে সাম্যাবস্থা, এ হয় সম্ভব? বলো, যদি সমান্তরাল হওয়া, তোমার বিক্রিয়ক তো প্রতি মুহূর্তে উৎপাদে পরিণত হচ্ছে, তাহলে প্রতি মুহূর্তে বিক্রিয়কের পরিমাণ কমতেছে না? বিক্রিয়কের পরিমাণ যদি প্রতি মুহূর্তে কমে, তাহলে তার বিক্রিয়া হারটা কি সমান থাকা সম্ভব? তাহলে সমান্তরাল কেমনে হবে? মুছে দি। হ্যাঁ, ওটা হবে না, ওটা হবে না, মুছে দি। যে জিনিসটা হবে না ওটা চিত্র আঁকে তোমাদের মাথাটা ঘোরাতেছে। ওদের তো আর টেনশন নাই যে মাথাটা ঘুরাইলে স্টুডেন্ট কমে যাবে নি, কমলে তো সোহাগ ভাইয়ের কমবে না, ওদের তো কিছু না, ওরা তো যা টাকা পাওয়ার পাবে নাই। আমার টেনশন আছে স্টুডেন্ট কমে যাবে নি। তোমাদের এখনো কি কমেন্ট করতে দেয় ওই যে ক্লাস কেমন লাগছে, ভালো না খারাপ? খুব খারাপ নাই, ক্লাসে বসে ক্লাস করিনি, ঘুমাইছি। আরেকটা অপশন থাকা ঘুমাইছি ক্লাসে, একটা অপশন দেওয়া আছে যে আমি ঘুমে থাকি, হিসাব থাকে না। ওকে, এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাইতেছি। কারণ এটা জিজ্ঞাসা করার কারণ কি বলো তো? কারণ সে নিজেও ক্লাসে ঘুমায় যখন তার ভার্সিটিতে ক্লাস হয়, যেমন আমি নিজেও ঘুমাই, এখানে অল্প পোলাপান আছে, কেউ ঘুমাচ্ছে না, দেখতে পাচ্ছি আমি।
আমি একবার ক্লাসে ঘুমাচ্ছিলাম, ক্লাস নিচ্ছিল আমাদের কুষ্টিয়ারি একজন স্যার। সেই স্যার আমাকে দাঁড় করালো, একটু ঘুমাচ্ছি মানে অফলাইনে, হ্যাঁ, এই দাঁড়াও সবাই মিলে তুললে ওট ওট স্যার ডাকছে। এরপরে স্যার তো আমাকে ওই দিন থেকে আর দেখতে পারে না, মানে চোখে দেখে কিন্তু সহ্য করতে পারে না আসলে। যাই হোক, স্যার আমাকে যা যা বললো এগুলা রেকর্ড না হলে বলতে পারতাম। থাক, যাই হোক, এখন আমরা দেখো এই আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ার প্রাথমিক অবস্থা দেয়া থাকবে যে এটা হচ্ছে 2 মোল, এটা 2 মোল, এটা 0 মোল। এখন পাত্রের যে আয়তন ভি, এটা ধরো 2 লিটার দেয়া থাকলো, ঠিক আছে। এই যে পাত্রেটা বিক্রিয়া হইতেছে ওই পাত্রের আয়তনটা দেয়া থাকলো 2 লিটার। এবার তোমার প্রশ্ন হবে যে সাম্যাবস্থায় গেলে H2 এর 12% বিয়োজিত হয়। আচ্ছা, এটা 2 না, সবাই 3 করে নাও, 2 হলে খুব ইজি হয়ে যাচ্ছে, শিখতে পারবো না কিছু। কেসি কত? যারা পারো শুরু করে দাও, যারা পারো না করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস অনেকক্ষণ হবে। তো এখন খেয়াল করো, আমাদের এই ধরনের প্রশ্নে সবসময় প্রশ্নে কি দেওয়া আছে এটা দেখারও আগে আমাদের লিখতে হবে যে প্রাথমিক কি আছে আর সাম্যে কি হয়। সাম্যে দেখো কি হচ্ছে, এটা 1:3 বিক্রিয়া করে, মানে এটা যদি x পরিমাণ বিয়োজিত হয় এটা 3x হবে, এটা x আর 3x বিয়োজিত হলে 2x উৎপন্ন হবে, তাই না? তুমি কি পারছিলা? আচ্ছা, তো এর ওয়াক আরেকটা কাজ আমার করে নিতে হবে। v = 2 লিটার দেওয়া আছে, এটা মোল দেওয়া আছে আমাদের, এখন কি মোল পার লিটার না, তাই না? আমরা মোল পার লিটার বানাই নিব। মোল পার লিটার বানাইলে এটা কত হয়? 1.5 মোল পার লিটার। এটা হয় 1.5, এটা 0। এখন খেয়াল করো, 1.5 থেকে যদি x পরিমাণ বিয়োজিত হয় তাহলে এই 1.5 থেকে কি 3x হবে না? হ্যাঁ, আর এখানে 2x উৎপন্ন হবে। তাহলে মেইনলি কতটুকু আছে এটা কিন্তু কিছুই আমাদের ডিনোট করে না বিক্রিয়ার ক্ষেত্রে, কতটুকু বিয়োজিত হচ্ছে এটার উপরে বিক্রিয়ার হার ডিপেন্ড করে। সো এখানে x বিয়োজিত হলে এটা 3x হবে, এটা 2x উৎপন্ন হবে, এটাই তো আমাদের সমতা থেকে দেখতে পাচ্ছি, তাই না? এখন আমাদের ম্যাথ অর্ধেক শেষ, এবার দেখব প্রশ্ন। সবসময় প্রাথমিক আর সাম্য এভাবে এক্সের মাধ্যমে লিখে নিয়ে এরপরে প্রশ্নে যাব। প্রশ্নে কি আছে? H2 এর 12% বিয়োজিত হয়, বিয়োজিত হয়েছে কতটুকু? এটুকু না? এটা 2 লিটার হচ্ছে পাত্রের আয়তন, আয়তন যেটা হলো আয়তনকে ভাগ করে নিয়ে মোল পার লিটার বানায় নিতে হবে। তো এখন খেয়াল করো, আমাদের H2 এর 12% বিয়োজিত হয় মানে কি? এই 1.5 এর 12% এই 3x, তাই না? তাহলে 3x = কি হবে? 1.5 × 12/100। তাহলে x কত বলো? 1.5 × 0.04 মানে 0.36 হবে। 0.06 x এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার খেয়াল কর কেসি কত হবে? কেসি হবে 2x হোল স্কয়ার, মানে হচ্ছে তোমার উৎপাদের পরিমাণটা নিয়ে তার উপরে এই ছকটা পাওয়ার হিসেবে দিলাম, বুঝতে পারতেছো? ভাগ 1.5 - x 1.5 - 3x কিউব, যেহেতু 3 সহগ ছিল তাই কিউব দিলাম, ঠিক আছে। এবার x এর ভ্যালু জানি না, এখানে বসালে অ্যান্সার যা আসবে তাই। ক্লিয়ার সবাই? কে বুঝো না একটু আমাকে হাত তুলে বলো। এই রাইসা বুঝছো? অঙ্কুর 1:3 বিক্রিয়া করে, এখানে x বিক্রিয়া করলে এখানে 3x বিক্রিয়া করবে।
আচ্ছা, তোমার H2 এর 12% বিয়োজিত হয়, মানে প্রাথমিক যতটুকু ছিল তার 12% বিয়োজিত হয়েছে। বিয়োজিত হয়েছে আমরা ধরে নিচ্ছি 3x, তাহলে 3x কত হবে? প্রথমে যতটুকু ছিল এটার 12%, তার মানে 1.5 এর 12% মানে কি 1.5 ইন্টু 12/100, বুঝতে পেরেছ? তাহলে আমাদের কেসি বেরোয় গেল না? এবার আমরা একটা করতে দিই তোমাদের। কত? এটা কত? তোমার কত আসছে? ভুল করেছে, থ্যাংক ইউ। যাই করিস ভুল করিস। এই 0.25 বাদে যার যা আসছে ভুল। সবাই এক্স দিয়ে করবা, ওই বিয়োজন মাত্রাত্রে এখানে এনে পেঁচাবা না, ঠিক আছে? সবাই এক্স ভাবে করবা, এক্স, কোনো আলফা টালফা আনতে যাবা না। এই অধ্যায়ে আমি যেভাবে যা করাবো মনে রাখবা যে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে ইনশাল্লাহ। কেন এত কনফিডেন্সের সাথে বলতে পারতেছি আমি যে এটা হবেই? কারণ এই অঙ্কটা, এই উদাহরণটা আমি গত 3 বছর ধরে পড়াচ্ছি। কেউ কোনোদিন কমপ্লেন করিনি, এটা করে যায় অনেকে, মানে যারা পড়ে গেছে সব ওয়েট করে এটা পড়তেছে। সো এটা অবশ্যই সবচেয়ে ঠিক, যা করেছে ওটা ভুল। ওকে, এবার আমরা একটা ম্যাথ করি। খেয়াল করো, প্রশ্নে আমাদের প্রাথমিক সবার পরিমাণ দেওয়া থাকলো, আর বলা হলো চূড়ান্ত অবস্থায় 2.4 মোল NH3 বিদ্যমান। কেসি কত? দেখো এখানে পাত্রে কোনো আয়তন দেওয়া আছে? পাত্রে যখন কোনো আয়তন দেওয়া থাকবে না, পাত্রের আয়তন 1 লিটার ধরে নেওয়া যাবে। সবাই এটা নিজেরা করবা। খেয়াল করো তো, আমার প্রথম স্টেপটা কি? চূড়ান্ত অবস্থাটা লেখা না? তো চূড়ান্তটা লিখি। চূড়ান্ততে কি হবে? 2 মাইনাস এক্স, 2 মাইনাস কত হবে? 2 মাইনাস কত? এখানে 2 প্লাস, তাই না? 2 ছিল, তার সাথে প্লাস 2x জাস্ট অ্যাড হয়ে গেল। এই লাইনটা সবাই বুঝছো? কি বুঝো নাই? খেয়াল করো, যদি একটু কি করছিলাম, 0 ছিল, প্লাস 2x আসছিল। এখন এখানে 2 ছিলই, এখানে x আর 3x মিলে 2x উৎপন্ন করবে, আর আগে থেকে ছিল 2, এটা তো আর বিয়োজন হয় না, সো এখানে 2 অ্যাড হয়ে থাকতেছে। ক্লিয়ার সবাই? এই বুঝছো? এই 2 প্লাস 2x পর্যন্ত কি পারছিল? আচ্ছা, ঠিক আছে। এবার দেখি প্রশ্ন, চূড়ান্ত অবস্থায় 2.4 মোল NH3 বিদ্যমান, মানে এই পুরোটা মিলে 2.4, ঠিক আছে? তাহলে 2 প্লাস 2x ইকুয়াল টু 2.4, x ইকুয়াল টু 0.2, তাই না? তাহলে x এর ভ্যালু যদি পেয়ে যায়, অঙ্ক শেষ না? কেস ইকুয়াল টু কত হবে? 2 প্লাস 2x হোল স্কোয়ার বাই 2 মাইনাস x 2 মাইনাস 3x কিউব। এই x এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দেব, 1.17, তার মানে কেউ পারেনি, ফাইন। এটার একক কি হয় বলো তো? এটার একক ইয়েস, দেখো এখানে m টু দি পাওয়ার স্কয়ার, এখানে m14, তাহলে m -2।
একক থাকে না, কিছু বিক্রিয়া আছে যখন দুই দিকে মোল সংখ্যা সমান হবে। ওই যে ওটা বলে দিল, ফাইন। বুঝছে এটা সবাই? যদি এটা বুঝে থাকি, এই একই প্রশ্ন আমার একটু ঘুরাই দিই। দেখো তো এটা করা যাবে কিনা। 1.6 মল। হ্যাঁ দেখো কি করা যায়, দেখি। এটা এটা কিন্তু আমি তাদের বাসায় পড়াইছি, কারোর এটা দিতে মনে নাই। আচ্ছা, এটা তো আমি উইকলি দেবো ভাবে রেখে দিয়েছিলাম, দিয়ে দিছি ভুলে। যাই হোক, যাও দিব। এই যে কয়জন আছে কেন, এই কয়জনই পারবে, ফাইন হবে। আচ্ছা, সবাই অনেক ভেবেছো, বলো চূড়ান্ত অবস্থায় কি হবে এখানে? 2 প্লাস এখানে বলো, এখানে কত লিখবো? 2.2 লেখেন ভাই। কেন 2.2? মানে x এর মাধ্যমে বলো। 2 মাইনাস x আর x এর মান পজিটিভ মানে নেগেটিভ আছে। এবার দেখো, খেয়াল করো, তোমার এই যে বিক্রিয়াটা 2 ছিল, 2 থেকে 1.6 হয়েছে, তার মানে আমার উৎপাদ যেটা ছিল ওটার পরিমাণ কমতেছে। এবার খেয়াল করো, যদি উৎপাদ যেটা সেটার মান কমে, এর মানে কি? এর মানে বিক্রিয়াটা সাম্যাবস্থা বাম দিকে আসতেছে। তার মানে এখান থেকে 2 মাইনাস 2x হবে, এখানে 2 প্লাস 3x হবে, এখানে 2 প্লাস x হবে। আমরা x এর মান নেগেটিভ না না, অন্য করা যাবে না। স্যার এটাই দেখবে যে তুমি বিক্রিয়ার পিছনে আসতেছে, এটা বুঝতে পারছো কিনা। এই জিনিসটা দেখলে স্যার যদি উত্তর নাও মেলে, বেশিরভাগ স্যার খুশি হয়ে মার্ক দিয়ে দেবে যে এটা ধরতে পারছে। কি হলো এটা বুঝতে পারছো? যখন আমার উৎপাদের পরিমাণ কমে, তার মানে বুঝতে হবে সাম্যাবস্থার পিছনের দিকে আসছে। যে মনে করো এখানে সাম্যাবস্থা আসলে অর্জন করা ছিলই, কোনো একটা কিছু হয়েছে, চাপ দিছে বা তাপমাত্রা বাড়াইছে, কিছু একটা হয়েছে যে কারণে সাম্যাবস্থা পিছনে আসছে, তখন সিচুয়েশন উল্টা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে করা যাবে না। এবার 2 মাইনাস 2x, এটা হচ্ছে 1.6, এখান থেকে x বেরোবে 0.2, তাই না? তারপরে কেস ইকুয়াল টু হবে 2 মাইনাস 2x হোল স্কোয়ার 2 প্লাস 3x কিউব 2 প্লাস x শেষ। এখানে x এর ভ্যালু বসাই দেবো খালি, হবে না? 0.066 তাই yes ওকে, 0.066 এখন কই একই। ক্লিয়ার সবাই? তাহলে এটা কিন্তু আমাদের দারুণ একটা এক্সেপশনাল ম্যাথ ছিল। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন, যেহেতু বিক্রিয়ার ব্যাক রিঅ্যাকশন হচ্ছে, তার মানে তো কেসি পুরোটাই না, ব্যাক রিঅ্যাকশন হলে তোমার বিক্রিয়ার সমীকরণ তো এটাই দেওয়া আছে, এজন্য কেসে এটাই হবে, মানে এইভাবেই হবে। মানে এইটা ভাগ এটা করার দরকার নাই, ওইটা ভাগ এটাই আছে, শুধুমাত্র পরিমাণটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, মুছে দিই। আজকে আসলে অনেক সময় আছে আমার হাতে, সারাদিন কোনো ক্লাস নাই, কিছু নাই, মুদির মাধুরী মিশায় যত রকম অঙ্ক করানো যায় করাচ্ছি। তো আমরা এখন কেসির উদাহরণ করলাম, তাই না? এবার আমরা কেপির উদাহরণ করব। ওকে, এবার আমরা কেপিতে ঢুকতেছি। তো প্রাথমিক ধরো দেওয়া থাকলো এটা 2 মোল, এটা 3 মোল,
এটা 1 মোল, এটা 0.5 মোল, এবং এটা সবাই আছে গ্যাসীয়। সবাই গ্যাসীয় এবং তোমার প্রশ্ন দেওয়া থাকলো মোট চাপ দাঁড়াও আমি তো ক্যালকুলেট করেছি যাতে উত্তর মাইনাস না আসে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা 8 হলে কেপি কত, কেসি কত? প্রথমে কেপি পর্যন্ত শিখি, পরে কেসিতে যাচ্ছি, ওখানে একটা সূত্র আছে সবাই জানোই। সো আমরা এখন তোমাদের আমি কাজ যেটা দিব, কাজটা হচ্ছে এখানে চূড়ান্ত অবস্থাটাকে লিখবা, ঠিক আছে? লিখে ফেলো। চূড়ান্ত অবস্থা লেখার পরে এখানে যে কন্ডিশন দেওয়া আছে ওটা যে এক্স বের করতে পারবা না, এতক্ষণ যা শিখাইছি এই এক্স পর্যন্ত সবাই বের করো। এক্স কত হয় আমাকে বলবা। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার যখনই সবাই একটু মনোযোগ দাও, যে কোনো প্রশ্নে যদি তোমার মোট চাপ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এখানে আর কেসি করা যাবে না। কেসি করতে হলে মোল পার লিটার হয়েছে তোমার অ্যাকুয়াস দ্রবণ নেই, মোট চাপ দেওয়া আছে মানে এখানে গ্যাস নিয়ে কাজ হইতেছে, আর গ্যাস দিয়ে কাজ হওয়া মানে কেপি বের করতে হবে। এবং আরেকটা জিনিস এখানে পাত্রের আয়তনও দেওয়া নাই। সো এখানে কেসি বের করতে বলছে, তোমার অনেক সময় প্রশ্নটা এমন থাকে এইটুকু দেওয়া থাকে, এরপরে বলে কেসি কত। সো আমরা কেসি বের করতে গিয়ে ওই মোল পার লিটারকে আয়তন 1 লিটার ধরে নিই, এটা করলে কিন্তু হবে না। যদি মোট চাপ দেওয়া থাকে তাহলে আর 1 লিটার ধরা যাবে না। মোট চাপ দেওয়া মানে তোমার কেপি বের করতে বলছে, এবং এখানে কেসি বের করতে বলা মানে কেপি বের করে কেপি কেসি সম্পর্ক দিয়ে বের করতে হবে, ঠিক আছে? সেই মিস্টেকগুলো করা যাবে না। সবাই এক্স এর মান কত বললো আমাদের? তাই কি ক্যালকুলেট করবো? হ্যাঁ ঠিক আছে, কমাইতে হবে আসলে। থ্যাংক ইউ। ওকে, তাহলে যারা এক্স বের করতে পেরেছো ভালো। এক্স বের করতে পারো নি কে কে এখানে আছো? আচ্ছা দেখো, টু মাইনাস কত হবে এখানে? যারা পারেছো তারা না, এরিয়া বলো। 2 মাইনাস কত হবে এখানে? 3x। পরের জন বলো, রাইসা বলো এখানে কত হবে? হ্যাঁ, তারপরে এটা এটা কত হবে? হ্যাঁ, তুমি বলো অঙ্কুর, এটা কত হবে? এক্স 2 আছে না, 2x। এখন দেখো এটা হচ্ছে সাম্যাবস্থার টোটাল মূল সংখ্যা, তাহলে এই চারটা যোগফল কত? 4 বলা, ঠিক আছে? এক্স 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 কীভাবে নেবো? এই সহগ অনুযায়ী এক্স নেবো। দেখো 3 ছিল 3x নিছি, 2 ছিল 2x নিছি, 1 ছিল 1x নিছি, বুঝতে পারতেছো? ওকে, এবারে টোটাল যোগ করলে কত পাই আমরা? দেওয়া আছে 4 মোল। তাহলে 2 মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x প্লাস 1 প্লাস x প্লাস 0.5 প্লাস 2x ইকুয়াল টু 4। এখান থেকে x আসে কত? 1.25। তাহলে আমরা x পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে x এর ভ্যালু 1.25 পাইলাম। এবার দেখো আমরা কেপি বের করতেছি। কেপি হবে তোমার প্রথমত এটার আংশিক চাপ ইন্টু এটার আংশিক চাপের স্কোয়ার বাই এটার আংশিক চাপের কিউব ইন্টু এটার আংশিক চাপের স্কোয়ার। বুঝতে পারতেছো এইটুকু? এটা লিখি আর পি অফ সি বলো
এক্সের মানে মূল সংখ্যা বেশি হয়ে যাচ্ছে যদি সিএক্স করেন তাহলে আংশিক চাপটাই মানে নেগেটিভ চলে আসে। আসলে আসুক, ক্যালকুলেট করে দিনে এমন আসতে পারে, আমরা ম্যাথটা শিখে নিই, ঠিক আছে? পরীক্ষায় তোমার ক্যালকুলেশন করে দিবিনি, সমস্যা নাই। পি অফ সি, পি অফ ডি, এখন পি অফ ডিতে আমরা স্কোয়ার নিলাম, এবার পি অফ এ এটাতে যাবে কিউব, পি অফ বি এটাতে যাবে স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা আংশিক চাপগুলো বের করতে পারলে অঙ্ক কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? তো আমি তোমাদের পি অফ সি, পি অফ ডি বের করে দিচ্ছি। পি অফ ডি, পি অফ ডি মানে এন অফ ডি, মানে ডি এর মূল সংখ্যা কতটুকু অবশিষ্ট আছে সাম্যাবস্থায়, ভাগ সবার মূল সংখ্যা, সামেশন অফ এন, সামেশন অফ এন মানে সবার মূল সংখ্যা, ঠিক আছে? ইনটু টোটাল চাপ পি। এন অফ ডি এবার দেখো তো কতটুকু অবশিষ্ট আছে, 0.5 প্লাস 2 ইন্টু 0.25 না? তাহলে এইটা আমাদের এন অফ ডি 0.5 প্লাস 2 ইন্টু 1.25 ভাগ টোটাল মোট সাথে বলেই দিছে 4, তাই এটা 4 ইন্টু 100। তাহলে এখানে পি অফ ডি পাবো না? বলো কত আসে? 3.5 তো এটা আসলে আমাদের পি অফ ডি। এই একই হবে সবাই, পি অফ সি করো। হ্যাঁ ঠিক আছে, পি অফ সি সবাই করো, আমাকে বললো তারপর। এই একই জিনিস 4টার জন্য করা লাগবে, তারপরে জাস্ট মান বসানো। বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিই, ক্যালকুলেশন করে টাইম নষ্ট করতে লাভ নাই। সবাই বুঝছো না কি করতে হবে? একটা দেখাই দিছি, এই বুঝছো? হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে বাকিটুকু হোমওয়ার্ক আমি কিন্তু সামনের দিন দেখবো, এটা কমপ্লিট করে আনবা। ওইটাই ধর, এখন ক্যালকুলেট করে দিই নাই তো। কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। এখানে আর এর ভ্যালু হচ্ছে 0.0821 টি কেলভিনে, আর এন হচ্ছে উৎপাদ এনজি মাইনাস বিক্রিয়ক এনজি। এনজি মানে কি? যে গ্যাসীয় পরমাণুগুলোর মানে মূল সংখ্যা, এটা হচ্ছে গ্যাসীয় পরমাণুগুলোর মূল সংখ্যা, এদের বিয়োগফল। সলিড লিকুইড কিন্তু আবার বলতেছি কনসিডার করব না, এটা সবাই ভুল করে। তাহলে এখানে ডেল এন কত ছিল বলো তো? সবাই তো গ্যাসীয় ছিল, তাহলে 3 - 5 -2 ছিল ডেল এন, তাই না? ওকে, তাহলে আমরা ডেল এন বের করা শিখলাম। এই টাইপের অঙ্কগুলো আমরা উইকলিতে দিব, দেখবো কতটা শিখতে পেরেছো। আমি কিন্তু উদাহরণ এটা আর দিলাম না। তাহলে আমাদের কেবি কেসের আলোচনা গেল। আমি এবার একটা তোমাদের স্পেশাল ম্যাথ দেখায় শেষ করব। রাখি, এটা মুছে দিই। দেখো তোমাদের একটা ম্যাথ করতে দিলাম। হ্যাঁ, এই বিক্রিয়াতে কেসি যদি 8 হয়, একই তাপমাত্রা একই চাপে, এই বিক্রিয়ার কেসি কত হবে? 2 হবে, 4 হবে, 8 হবে, নাকি কোনোটাই না? বাকিরা
3 এর বর্গমূল এই আচ্ছা, অনেকে এখানে জানে, তুমি 2, তাহলে সবাই জানে, করানো লাগবে, কে জানে না? করে দিচ্ছি, জানেও মনে হয় ছেলেরা বলে জানে আমারে করায়। তো খেয়াল করো, প্রথমত আমাদের এই বিক্রিয়া যেটা কেসি হচ্ছে, কেসি 1, ঠিক আছে, আর কেসি 1 এটা গেল, এটা কেসি 2 এই বিক্রিয়ার জন্য। খেয়াল করো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এভাবে লেখা যায় না এই লাইনটারে? যদি এভাবে লিখি, এখন তো এই জিনিসটা কেসি 1 বোঝাচ্ছে না, তার মানে কেসি 1 টু দি পাওয়ার 1/3, তাহলে 8 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে অ্যান্সার হবে 2। তো মনে রাখতে হবে কেসি 1 যদি কেসি 1 এর বিক্রিয়াকে আমরা n দিয়ে গুণ করি তাহলে কেসি 2 পাওয়া যায়, তাহলে এই কেসি 2 এর ভ্যালু হবে কেসি 1 টু দি পাওয়ার n। এখানে 1/3 দিয়ে সবাইকে গুণ করছিলাম, পাওয়ার আসছে 1/3, 2 দিয়ে গুণ করলে পাওয়ার আসবে 2, 3 দিয়ে গুণ করলে পাওয়ার আসবে 3, ঠিক আছে, শেষ। তো কেপি কেসি আমাদের এখানে শেষ হচ্ছে, চলো।